জাস্ট এই জায়গাটায় দেখো। এটা কি? এটা হচ্ছে যে ডিরেকশন কোসাইন। ২ টা জিনিসের এই জিনিসটা হচ্ছে ২ টা জিনিসের ডিরেকশন কোসাইন। আচ্ছা। এখন এই যে ফর্মুলা আমরা কি পাইলাম? dx j সমান dx j dx j ২ টাই j এটা সমান এটা হবে। এখানে কিন্তু j আর হচ্ছে k। তাহলে এই j k যদি ইকুয়াল হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো এটা হচ্ছে অনার্স 4th ইয়ারের টেনসর অ্যানালাইসিস। স্টুডেন্টদের জন্য আসলে খুবই একটা আতঙ্কের সাবজেক্ট। খুবই ছোট বই। কিন্তু এটার পড়াশোনাগুলা হচ্ছে পড়াও খুবই কম। কিন্তু এটা মনে রাখাটা হচ্ছে খুব ডিফিকাল্ট বিষয়। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেক স্ট্রাগল করছি, প্রচুর স্ট্রাগল করছি। তো এটা বুঝার জন্য ফার্স্ট হচ্ছে যে আমাদের টাইমে হচ্ছে যে রিসোর্সের সংখ্যা খুব কম ছিল। যে একটা জিনিস বুঝার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। তারপরেও পারতাম না। তো আমরা এই কোর্সটা শুরু করলাম। এটা পড়ানোর আসলে সাহস দেখানো উচিত হয় নাই আমার। তারপরেও মনে হচ্ছে যে আমি যতটুকু পরিমাণ পরিশ্রম করছি, এটা একটু সবার সাথে শেয়ার করি। তো এখানে ইংলিশ লেখা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের একদম ফার্স্ট ভিডিওটা হচ্ছে টাইটেল দেখেও বুঝছো, বেসিক কনসেপ্ট অফ টেনসর। এখানে আমরা আসলে কোনো ম্যাথ-ট্যাথ করব না। এটার পর থেকে আমরা প্রবলেম সলভিং এ যাব। টোটাল বইয়ের সাবজেক্টগুলো নিয়ে ডিসকাস করব। তো এটা হচ্ছে যে মোটামুটি মডার্ন ফিজিক্সের, মডার্ন ফিজিক্স বলতে হচ্ছে যে আইনস্টাইনের রিলেটিভিটি, তারপর কোয়ান্টাম মেকানিক্স। মোট কথা মডার্ন ফিজিক্সের মেইন বেসিক হচ্ছে যে যখন আমি যখন ইয়াতে ছিলাম অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যখন রিলেটিভিটি নিয়ে পড়তেছিলাম ইন্টারেস্ট থেকে। তো একটা জায়গায় গিয়ে যখনই এমনি থিওরিটিক্যাল পড়তেছি, কিন্তু আমি চাচ্ছি যে এটা আসলে আইনস্টাইন কিভাবে প্রুভ করছে, সে তার কাজগুলো যখন পড়তে গেছিলাম, তখন আসলে কিছুই বুঝি নাই। কি লেখছে ম্যাথমেটিক্যাল রিলেটিভিটি যখন পড়তে গেলাম আরকি। তো ওর আসলে ফুল এক্সপ্লেইনটা হচ্ছে যে রিলেটিভিটি মানে রিলেটিভিটির মধ্যে গিয়ে যে টেনসরের ফুল অ্যাপ্লিকেশনটা পাওয়া যায় হায়ার অর্ডারের জন্য। তো আমরা এমনি টেনসর বললে টেনসর কি? টেনসর হচ্ছে হায়ার অর্ডার ভেক্টর। মানে একটা ভেক্টর হচ্ছে কি? একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে বা একটা লাইন থাকবে, লাইনের একটা ডিরেকশন থাকবে এবং একটা ম্যাগনিটিউড থাকবে। কিন্তু টেনসর হচ্ছে যে না, একটা পয়েন্টে আসলে একাধিক ফোর্স এপ্লাই হইতে পারে। যেমন স্প্রিং এর ক্ষেত্রে যদি এদিকে একটা স্ট্রেস ফোর্স আবার একটা স্ট্রেইন ফোর্স, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে টেনসর হয়, টেনসর কি জিনিস, এই জিনিসগুলো আলোচনা করব। এখন মেইন কনসেপ্টটা কি আসলে? আর আইনস্টাইনের টেনসরের মাধ্যমেই কেন বা তার থিওরামটাকে এক্সপ্রেস করতে হলো। এই জিনিসগুলা এখানে অনেকগুলো ইংরেজি লেখা আছে। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের কোর্সটা বাংলায় থাকবে। কারণ হচ্ছে যে মেক্সিমাম বাংলায় পড়ে। ইংলিশ পড়লে আসলে সুবিধা হইতো। ইংলিশ পড়লে একটা সুবিধা হচ্ছে যে আমাদের বইতে রিসোর্স নাই। তো একটা জিনিস হচ্ছে যে তুমি বেসিক্যালি যখন বুঝতে চাইবা, তোমাকে হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিসোর্স এর প্রতি আস্থা রাখতে হবে। ইন্টারন্যাশনাল রিসোর্স অনেক কালেকশন পাবা। কিন্তু সেটা তো মেক্সিমাম হচ্ছে ইংলিশে থাকে। তো তার জন্য হচ্ছে ইংলিশ ওয়ার্ড গুলোর সাথে একটু পরিচিত থাকাটা ভালো। তো আমার এখানে বাংলা লিখতে কষ্ট হবে। দ্যাটস হোয়াই আমি ইংরেজি লিখছি। আর আগে থেকে লিখে রাখছি বারবার লিখতে যেন কষ্ট না হয়। একদম ফার্স্ট যেই লাইনটা, ফার্স্ট লাইনটা কি বলল আমাদের? ফার্স্ট লাইনটা হচ্ছে যে আইনস্টাইন সাহেবের থিওরি অফ রিলেটিভিটির, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো আমি এখানে রিলেটিভিটি নিয়ে ডিসকাস করব না। জাস্ট হচ্ছে যে মেইন কনসেপ্টটার সাথে কোরিলেট করানোর ট্রাই করব। তো আমাদের ফার্স্ট লাইনটা কি বলল? "দ্য সেম ল অফ ফিজিক্স" মানে ফিজিক্সের যত ল আছে "হোল্ডস ট্রু" সত্য হবে "অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম" জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। যেকোনো জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে অনেক ডিসকাশন আছে। তো আমরা এটা আসলে বিস্তারিত ডিসকাস করব না। "দ্যাট দ্য স্পিড অফ লাইট ইস দ্য সেম ফর অল অবজার্ভার" মানে হচ্ছে স্পিড অফ তুমি যেকোনো জায়গা থেকে, স্পেসের যেকোনো জায়গা থেকে যদি তুমি লাইটের স্পিড মেজার করতে যাও, স্পিড কিন্তু কি থাকবে? সেইম থাকবে। মানে এটা চেঞ্জ হবে না। তারপর হচ্ছে যে তুমি যেকোনো কিছু যেকোনো একটা জায়গায় যাও, সাপোজ তুমি একটা জায়গার টেম্পারেচার কাউন্ট করবা। এখন এই জায়গার টেম্পারেচার কাউন্ট করলে এই জায়গা থেকে টেম্পারেচার কাউন্ট করলে একরকম হবে, ওই জায়গা থেকে টেম্পারেচার কাউন্ট করলে একরকম হবে সেটা না। একটা পয়েন্টে টেম্পারেচার সবসময় কি থাকবে? সেইম থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে যে কি ফিজিক্সের ল একদম যেকোনো জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সবসময় কি থাকবে? সেইম থাকবে। এখন আসো আমরা এই জিনিসটা বুঝার আগে আমাদের টেনসর জিনিসটা কি আসলে? হোয়াট ইস টেনসর? এটা গেল আমাদের রিলেটিভিটি। এরপর আমরা আস্তে, আস্তে কোরিলেট করব। আমি একটু পরামর্শ দিব। ভিডিওটা ফুল দেখবা। ফুল দেখার পরে যদি এরপরে যদি তুমি টেনসরের ম্যাথ গুলো বুঝতে না পারো, তখন আমাকে কমেন্টস করে জানাবা। তবে এই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবা। আমি যতটুকু পারি আরকি। আর কোন প্রবলেম থাকলে অবশ্যই সেটা শেয়ার করবা। ফিজিক্যাল ফিল্ডস।
হোয়াট ইজ ফিজিক্যাল ফিল্ডস আমরা ডিসকাস করব ফিজিক্যাল ফিল্ডস আর এক্সিস্ট ইন রিয়েলিটি। তাহলে পুরা রিয়েলিটির মধ্যে ফিজিক্যাল ফিল্ডস মানে হচ্ছে বাস্তব ক্ষেত্র। যেমন একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, একটা জায়গার মধ্যে প্রতিটা পয়েন্টে একটা গ্র্যাভিটেশনাল ক্ষেত্র থাকবে, গ্র্যাভিটেশনাল মান থাকবে, ঠিক আছে? তীব্রতা থাকবে। তারপর সাপোজ মনে করো আমি একটা জায়গা ধরলাম, সেই জায়গার টেম্পারেচার, এই জায়গার টেম্পারেচার এত, এই জায়গার টেম্পারেচার এত। প্রত্যেকটা পয়েন্টে একটা আলাদা, আলাদা টেম্পারেচার ডিনোট করে। আবার চাইলে আমি বলতে পারি একটা জায়গার ভেলোসিটি কাউন্ট করতে পারি। যেমন ওয়েদার আপডেটের বাতাসের ভেলোসিটি এক জায়গায় একরকম, এক জায়গায় একরকম। তারপর চাইলে আমি মনে করো ম্যাগনেটিজম, চৌম্বক ক্ষেত্র যদি চিন্তা করি, সাউথ, নর্থ, এখন চুম্বক ক্ষেত্রর এই জায়গায় হচ্ছে যে এরকম তোমরা বলরেখা দেখছো, চুম্বক বলরেখা। তো একেক জায়গায় এই জায়গায় আকর্ষণটা বেশি, আবার এই জায়গায় আকর্ষণ, তাহলে এটা চুম্বক ক্ষেত্র ফিল্ড। এটা হচ্ছে যে বাস্তব ক্ষেত্র। তো এই বাস্তব ক্ষেত্রের আইডিয়া ১ম বাস্তব ক্ষেত্র ফিজিক্যাল ফিল্ড বললে সুন্দর। বাস্তব ক্ষেত্র বাংলা আসলে ঠিক হইছে কিনা জানি না। তো ফিজিক্যাল ফিল্ডের আইডিয়া ফার্স্ট দিছে আমাদের এই যে বিখ্যাত অয়লার সাহেব 1760 র দিকে। তারপর হচ্ছে যে এটার পরে কার্ল ম্যাক্সওয়েল আরো মনে হয় ১০০ বছর পরে মোটামুটি ১৮৫০-৬০ হবে। এই সময়ে আসা উনি যখন তার ম্যাগনেটিজমকে এক্সপ্রেস করতে গেল, তারপর ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে, তো ওরা তখন হচ্ছে যে এই জিনিসগুলোকে আরেকটু এনলার্জ করছে এবং এটা একদম শেষ পর্যন্ত আসা ইউজ হইছে কোথায়? রিলেটিভিটি। এর মাঝে অনেক ম্যাথমেটিশিয়ান, অনেক ক্রিস্টোফার হতে শুরু করে, গাউস হতে শুরু করে, তারপর হচ্ছে যে সিভিটা, তারপরে এরকম আরো অনেক ম্যাথমেটিশিয়ান আছে। তো আমরা এগুলা পর্যায়ক্রমিক পড়তে গেলে আলোচনা করব। ফিজিক্যাল ফিল্ডস আর এক্সিস্ট ইন রিয়েলিটি। তাহলে আমাদের টোটাল বাস্তবতার মধ্যে অনেকগুলো বাস্তব ক্ষেত্র আছে। ঠিক আছে? অনেক বাস্তব ক্ষেত্র। একেক জায়গার আমরা মেজারমেন্ট করি। কোন জায়গায় হয়তো ভেলোসিটি মাপি, কোন জায়গায় বাতাসের বেগ মাপি, কোন জায়গায় মনে করো আমি টর্নেডোর রোটেশনের স্পিড মাপি। ঠিক আছে? অনেক কিছু আছে। দেয়ার এক্সিস্টেন্স অ্যান্ড প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। মানে সবসময় অপরিবর্তনীয় মানে নিজের ইচ্ছায় থাকবে। ইন এনি ম্যাথমেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই ব্যাপারটা কি বুঝাইলো? ব্যাপারটা হচ্ছে যে মনে করো তুমি এই জায়গার প্রতিটা পয়েন্ট হচ্ছে এটা টেম্পারেচার ডিনোট করতেছে। 78 ডিগ্রি সে। তুমি এই জায়গা থেকে এটা টেম্পারেচার মাপলা যে হচ্ছে যে 80 ডিগ্রি। এখন তুমি যদি তোমার লোকেশন চেঞ্জ করে ফেলো, সাপোজ তুমি লোকেশন এখানে নিয়ে আসছো। মানে আগে অক্ষ হিসাব করছে এই জায়গায় অরিজিন থেকে, কিন্তু তুমি লোকেশনটা মনে করো এই জায়গায় নিয়ে আসলা। এই জায়গা থেকে যদি তুমি এই জায়গার টেম্পারেচার মাপো, তো টেম্পারেচার কি থাকবে? এখান থেকে তো টেম্পারেচার এই পয়েন্টের টেম্পারেচার এখান থেকে কাউন্ট করলেও যাই থাকবে, এখান থেকে কাউন্ট করলেও তাই থাকবে। তো ব্যাপারটা বলছে যে এটাই ফিজিক্যাল ফিল্ডস আর এক্সিস্ট ইন রিয়েলিটি অ্যান্ড দেয়ার এক্সিস্টেন্স অ্যান্ড প্রপার্টিজ। তাহলে এই তাদের অস্তিত্ব এবং তার বৈশিষ্ট্যগুলো আর ইন্ডিপেন্ডেন্ট এনি ম্যাথমেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। মানে তুমি যদি কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জও করো, ওইটার কোনো পরিবর্তন হবে না। আমি মনে করো এই জায়গার টেম্পারেচার এখান থেকে মাপলাম যে হচ্ছে যে 80 ডিগ্রি পাইলাম। আমি আরো দূর থেকে মাপলাম। তাও তো কি টেম্পারেচার কত থাকবে? 80 ডিগ্রি থাকবে। মানে আমি যেখান থেকে চেঞ্জ করি না কেন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওই আইনস্টাইনের থিওরিটা কি বলছে? যে স্পিড অফ লাইট আর সেম অল অবজারভার। মানে অবজারভার যেকোনো ফ্রেম অফ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে তুমি যদি লাইটের স্পিড কাউন্ট করো, তাহলে সব জায়গা থেকে তুমি কি সেইম পাবা। এটা কিন্তু লাইটের যে স্পিডটা আছে, তার যে প্রপার্টিস, লাইটের যে প্রপার্টিসটা আছে, সেটা কিন্তু কি হবে না? সেটা তোমার অবজারভারের উপর চেঞ্জ হবে না। সে অলওয়েজ কনস্ট্যান্টই থাকবে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন থাকবে। দ্য ম্যাথমেটিক্স ইউজ টু এক্সপ্রেস দ্য ফিজিক্যাল ফিল্ড অফ আওয়ার ইউনিভার্স। তাহলে আমাদের ইউনিভার্সকে এক্সপ্রেস করার জন্য যে ম্যাথমেটিক্সটা আমরা ইউজ করব, মাস্ট দেয়ারফর অলসো বি ইন্ডিপেন্ডেন্ট এনি কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমি একটা ফর্মুলা বললাম। ফর্মুলা হচ্ছে যে পৃথিবীর জন্য হচ্ছে যে এইভাবে কাজ করে লাইটটা, আবার তুমি ইউনিভার্সে গেলে লাইটের স্পিড আরেক রকম হয়ে গেল। হবে না। মানে আমি একটা ফিজিক্সের ল বানাইলাম, সেটা হচ্ছে যে সাপোজ যেকোনো একটা ফর্মুলা। তো ফর্মুলা এই জায়গায় যদি কাজ করে, তাহলে ও ইউনিভার্সের যেকোনো জায়গায় ফর্মুলাটা কি করতে হবে? যেকোনো কোঅর্ডিনেট সিস্টেমে আমি কোঅর্ডিনেট সিস্টেমকে যতই চেঞ্জ করি না কেন, তার ইয়াটা কি থাকতে হবে? মানে প্রপার্টিজ গুলা কি থাকতে হবে? সেইম থাকতে হবে। তো দ্য ম্যাথমেটিক্স ইউজ টু যে ম্যাথমেটিক্সটা যে গণিতটা ইউজ টু এক্সপ্রেস দ্য ফিজিক্যাল ফিল্ড অফ আওয়ার ইউনিভার্স মাস্ট দেয়ারফর অলসো বি ইন্ডিপেন্ডেন্ট এনি কোঅর্ডিনেট সিস্টেম। যেকোনো স্থানাঙ্ক কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে যেকোনো স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে থেকে তুমি যদি মানে ইউনিভার্সকে কাউন্ট করতে চাও, তাহলে যে ম্যাথমেটিক্সটা ইউজ করো, সেটাই হচ্ছে টেনসর আর ডিফাইন্ড সো বি সো টু বি আনঅল্টার্ড। আনঅল্টার্ড মানে হচ্ছে ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট মানে হচ্ছে অপরিবর্তনীয়। পরিবর্তন, অল্টার্ড মানে কি? চেঞ্জ হওয়া। তাহলে আনঅল্টার্ড মানে হচ্ছে অপরিবর্তনীয় বাই কোঅর্ডিনেট সিস্টেম অফ ট্রান্সফরমেশন। মানে আমি যেকোনো কোঅর্ডিনেট সিস্টেমকে ট্রান্সফর্ম করে ফেললেও
আমার যেই ম্যাথমেটিক্সটা হচ্ছে যে এই জিনিসগুলো ক্যালকুলেশন করবে, সেটাই হচ্ছে টেনসর। তো আমি এখন টেনসরটা মোটামুটি একটু বুঝাতে পারছি। হোপফুলি যে আসলে কেন ইউজ করা হয়? ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ফিজিক্যাল কোনো পার্টিকেল, ফিজিক্যাল ফিল্ডে এনি পার্টিকেল অন ফিজিক্যাল ফিল্ড। ফিজিক্যাল ফিল্ডে এনি পার্টিকেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে। এখন এই বৈশিষ্ট্যটাকে তুমি যদি এই কোঅর্ডিনেটের সাপেক্ষে ক্যালকুলেট করো, তাহলে যেই প্রপার্টিজ গুলা পাবা তার হয়তো স্পিড মাপলা, তার হয়তো পজিশন মাপলা, তার হচ্ছে ডিরেকশন মেজার করলা। তার যে প্রপার্টিজ আছে একটা পার্টিকেলের, ওই পার্টিকেলের এখন তুমি যদি কোঅর্ডিনেট অ্যাক্সেস যদি অন্য জায়গায় চেঞ্জ করে ফেলো। মানে কোঅর্ডিনেট অ্যাক্সেস যদি এখানে ছিল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তুমি এটাকে রোটেট করায় ফেললা। রোটেট করায় ফেললেও তার যে ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলা ছিল, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা ছিল, সেগুলো কি থাকবে? সেগুলো সেইম থাকবে। এটাই হচ্ছে এখন এই জিনিসগুলো ক্যালকুলেশন করার জন্য যে ম্যাথমেটিক্স, সেটাই হচ্ছে আমাদের টেনসর। তো আমরা এখানে টেনসর এনালাইসিস করব। তো আমরা আরেকটা জিনিস শুরু করি। আমাদের একটু এটা বুঝতে হলে আসলে এখানে ম্যাথমেটিক্সের মধ্যে অনার্সের সবগুলো সাবজেক্টের সাথে সবগুলো সাবজেক্ট কানেক্টেড। তুমি কোন সাবজেক্ট যদি ভালোভাবে না পড়ো, তো আমি প্রায় সময় দেখি যে স্টুডেন্ট গুলা হচ্ছে যে বই কিনে বইগুলো আবার সেল দিয়ে দেয়। তখন আমি চিন্তা করি যে আসলে ওরা কি এই সাবজেক্টটা এখানে শেষ? আবার অনেকে দেখি যে কি বই না কিনে হচ্ছে যে এমনিতে হচ্ছে তিতাস পাবলিকেশনের বই পড়ে তো উপায় নাই। তো ওরা আবার এত বড় বই বানাইতেই পারবে না। একটা টেনসরের বই বানাইতে গেলে ওভারঅল দেখা যায় ১,০০০ পেজ হবে। তো ১,০০০ পেজ তো পাবলিকের জন্য হবে না। এগুলো আসলে লাইব্রেরিতে থাকে। আর তিতাসের যে বইগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে এক্সামের জন্য বই। তো এক্সামের বইগুলো হচ্ছে যে ছোট করে ডিসকাশন থাকবে, এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া থাকবে। সেই বইগুলো দেখা যায় যে কি আমরা কোর্স শেষ হওয়ার সাথে, সাথে আবার সেল দিয়ে ফেলি। কিন্তু তুমি এইটা পড়তে গেলে আবার এখন আমাদের 1st ইয়ারের অ্যানালিটিক জিওমেট্রিক ট্রান্সফরমেশন, স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন, স্থানাঙ্ক রূপান্তর ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা এটা একটু বেসিক্যালি ডিসকাস করব। ডিসকাস করতে, করতে আমাদের মেইন আস্তে, আস্তে পড়ার মধ্যে যাবোগা। তো আমি যখন বইটা খুললাম শুরুতেই দেখলাম যে ক্রোনেকার ডেল্টা, হ্যাঁ? ক্রোনেকার ডেল্টা পর্যন্ত যাবো আমরা। একটু ধৈর্য ধরতে হবে। তো আমরা শুরু করি আমাদের। সাপোজ পয়েন্ট। আমি এখন হচ্ছে যে আমাদের অনার্স 1st ইয়ারের পড়া পড়ব। একটু টাইম ইনভেস্ট করতে হবে। এই ভিডিওটা না দেখলে তাহলে পুরা পড়াটা হচ্ছে বিরক্তি লাগবে। তো সাপোজ এটা আমি একটা কোঅর্ডিনেট x1 ধরলাম। জাস্ট এটা আমি বুঝাইলাম। এটা ইনডেক্স দিয়ে ইউজ করলাম। এটা হচ্ছে আমার x2, ঠিক আছে? এখানে আমাদের একটি পয়েন্ট আছে। পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে P, তাহলে x1 হচ্ছে x অ্যাক্সিস থেকে, এটা হচ্ছে x2। মিস্টেক করে ফেলি কিনা? আচ্ছা, আমরা r থিটা দিয়ে এক্সপ্রেস করি। আমরা পোলারে নিয়ে যাই। পোলারে এক্সপ্রেস করলে জিনিসটা আমাদের ইজি হবে। আমরা তাহলে এটা হচ্ছে r থিটা। আমরা এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে r থিটা। r থিটা মিনস হচ্ছে কি? তার মানে x অ্যাক্সিস থেকে তার যে ডিসট্যান্স, এটা হচ্ছে যে r। এই ডিসট্যান্সটা হচ্ছে r এবং সে x1 এর সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করে, এটা হচ্ছে যে আমার থিটা। এখন আমরা পোলার কোঅর্ডিনেট কি জানি? তাহলে x1 ইকুয়াল টু মানে x ইকুয়াল টু r cos থিটা। মানে এই পোরশনটা আমি একটু কালার করে দেখাই। এই পোরশনটা হচ্ছে যে এটা যদি আমরা মেজার করতে যাই, হ্যাঁ, এতটুকু হচ্ছে যে r, তাহলে x1 ইকুয়াল টু কি হবে? x1 লম্ব x1 বাই ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos থিটা। তো আমরা শর্টকাটে লিখে ফেলবো। সো এখান থেকে আমরা লিখতে পারি x1 ইকুয়াল টু r cos থিটা। সিমিলারলি x1 কতটুকু? x1 হচ্ছে আমার এই এতটুকু জায়গা হচ্ছে x1 আর এতটুকু জায়গাটা হচ্ছে আমার x2। আর x2 ইকুয়াল টু কি হবে? জানার কথা x2 ইকুয়াল টু r sin থিটা। এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, এখন আমরা কি করব? আমি চিত্রটাকে আবার আঁকবো। আমরা এখন কি করব? কোঅর্ডিনেটকে আমরা চেঞ্জ করে ফেলব। মানে P পয়েন্ট আমরা কোঅর্ডিনেটকে বললাম যে, যেকোনো স্থানাঙ্ক ব্যবস্থাটাকে টোটাল রোটেট করে ফেলব। রোটেট করব আমরা মনে করো x1 কেটে রোটেট করলাম। এটা হচ্ছে যে x1 বার কোঅর্ডিনেট। তাহলে এইটাও রোটেট হয়ে গেল।
x2 বার। তাহলে রোটেশনের পরে x1 হলো x1 বার আর x2 হলো x2 বার। এটার কত অ্যাঙ্গেলে রোটেট করলাম আমরা? পাই অ্যাঙ্গেলে, সরি, পাই অ্যাঙ্গেলে রোটেট করলাম। এখন ফাই অ্যাঙ্গেলে যখন রোটেট করলাম, এখন এই যে নতুন কোঅর্ডিনেট স্থানাঙ্ক ব্যবস্থা হলো। নতুন স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কোনটা? এটা। আগেরটা ছিল কোনটা? এটা। এখন এটা কত অ্যাঙ্গেলে ঘুরে গেল? ফাই অ্যাঙ্গেলে। জাস্ট এমনে ছিল, এমনে ফাই অ্যাঙ্গেল থেকে রোটেট হয়ে গেল। ঠিক আছে? এখন রোটেশন হওয়ার পরে এখন এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে এই নতুন অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হয়ে গেল না? এখন হচ্ছে যে প্রজেকশন হচ্ছে এটা। আর আর তো ঠিক আছে, আর ঠিক আছে। এই নতুন কোঅর্ডিনেটের সাহায্যে এক্স হচ্ছে যে এতটুকু, আর x1 বার এটা, আর এটা হচ্ছে যে আমার x2 বার। আশা করি বুঝাতে পারছি। এটা অন্য একটা কালার ইউজ করি আমি। হুম, গ্রিন কালার। তাহলে এই নতুন যে ইয়াটা হইলো, তাহলে নতুন কোঅর্ডিনেট হচ্ছে আমার রেড কালারটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট, নিউ লাইন x1 বার অ্যান্ড x2 বার। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে যে আমার x1 বার, এতটুকু হচ্ছে x2 বার। তাহলে এর কোঅর্ডিনেট পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। কার সাপেক্ষে? আমরা যখন ইয়া চেঞ্জ করলাম, কোঅর্ডিনেটটাকে ফাই অ্যাঙ্গেলে ঘুরাইলাম, তাহলে আমাদের কি চেঞ্জ হয়ে গেল? কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জ হলে তাহলে x1 বার ইকুয়াল টু কি হবে? x1 বার ইকুয়াল টু, এখন অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল ছিল আগে আমার এখানে টোটাল অ্যাঙ্গেল ছিল থিটা। এতটুকু হচ্ছে যে ফাই। তাহলে এই পুরা এই মাঝখানের জায়গাটা হবে থিটা মাইনাস ফাই অ্যাঙ্গেল। তাহলে আমরা জাস্ট এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি তাকাই, এই ট্রায়াঙ্গেলটা যদি তাকাই, তাহলে এটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে থিটা মাইনাস ফাই। তো আমাদের x1 ইকুয়াল টু কি লিখতে পারি? সো x1 ইকুয়াল টু x1 বার ইকুয়াল টু r cos অফ থিটা মাইনাস ফাই, আর x2 বার ইকুয়াল টু সেম সাইন r সাইন থিটা মাইনাস ফাই। একটু কষ্ট হবে। একটু দয়া করে ভিডিওটা দেখবা। দেখলে হচ্ছে যে আমি শেষ পর্যন্ত যাইতে হবে। একটা ভিডিও দেখলে পুরা বেসিক ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করব আমি একটা ভিডিওতে যতটুকু বেসিক ক্লিয়ার করা যায়। এরপরে আমরা হচ্ছে যে জাস্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করি। এই জায়গাটা cos থিটা মাইনাস cos a মাইনাস b এর ফর্মুলা কি? cos a cos b প্লাস sin a sin b। আর cos a মিনস হচ্ছে থিটা, cos a cos b প্লাস এটা 8 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম sin a sin থিটা sin phi। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ইকুয়েশন আমরা r cos থিটা সমান কি জানি? x1 আর r sin থিটা সমান হচ্ছে যে x2। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারি x1 cos phi আর প্লাস এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি x2 sin phi। আচ্ছা, এখন এই cos phi জিনিসটা কি? cos phi হচ্ছে যে অ্যাঙ্গেল, এই phi অ্যাঙ্গেলটা কার মধ্যে আছে? x1 বারের সাপেক্ষে। আমরা কার ভ্যালু বের করতেছি? আমরা বের করতেছি x1 বারের কোঅর্ডিনেট। তাহলে x1 বারের সাথে এখানে কি আছে? এখানে আছে x1। তাহলে cos phi টা হচ্ছে ডিরেকশনাল কোসাইন। ডিরেকশনাল কোসাইন মানে কি? x1 বারের সাথে x1 এর যে অ্যাঙ্গেল প্রডিউস হবে, তাহলে cos phi কোথার মধ্যে আছে? cos phi হচ্ছে যে এই জায়গাটা। ঠিক আছে? এই এতটুকু। তাহলে আমরা এটাকে জাস্ট একটা ইয়ে দিয়ে সূচিত করলাম। নাম্বার দিয়ে সূচিত করলাম। তো নাম্বারটা লিখলাম আলফা x1 বার 1, আরেকটা হচ্ছে যে x1। x1 এর সাথে x1 এর অ্যাঙ্গেল x1। ঠিক আছে? এরপরে sin phi এটাকে একটু আমরা চেঞ্জ করতে হবে। x2 sin phi কে তুমি লিখতে পারো cos অফ, আমরা cos এ কনভার্ট করব। হুম, 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 cos 90 মাইনাস phi। তাহলে cos 90 মাইনাস phi, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি? মাইনাস sin থিটা। তাহলে একটা মাইনাস আসবে এখানে। এটা আমরা মাইনাস করে দিই। ব্যাস শেষ। এখন আসো cos 90 মাইনাস পাই কোথায়? cos 90 মাইনাস পাই তুমি জাস্ট গ্রাফের মধ্যে দেখো cos 90 মাইনাস পাই। তাহলে x1 বারের সাথে x2 এর, তাহলে x1 বার কোনটা? x1 বার হচ্ছে যে এটা। এটা হচ্ছে x1 বার। x1 বারের সাথে x2। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে যে 90 ডিগ্রি। পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে যে 90 ডিগ্রি। এটা হচ্ছে 5। তাহলে মাঝখানে যে জায়গাটা থাকতেছে,
এই এতটুকু জায়গাটা হচ্ছে যে 90 মাইনাস 5, তাহলে 90 মাইনাস 5 মূলত কার অ্যাঙ্গেল? x1 বারের সাথে x2 এর অ্যাঙ্গেল, বা এখান থেকে দেখলেও বুঝবা এই x1 বারের সাথে x2 অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা পরে এখানে আমরা একসাথে লিখে ফেলতে পারতাম। আমরা জাস্ট একটু ওয়েট করলাম যেন বুঝতে সুবিধা হয়। আলফা 1 x1 মাইনাস আলফা 1 x2 x2, আলফা 1 টু x2, এই জিনিসটা বুঝলাম। তার মানে হচ্ছে x1 বারের সাথে আমাদের যদি আমরা কোঅর্ডিনেটটাকে রোটেট করাই, তাহলে আমাদের যে রিলেশনটা হয়, এটা একটা একটা কোএফিসিয়েন্ট, একটা কনস্ট্যান্ট আসে আলফা 1 1, এটা হচ্ছে যে ডিরেকশন কোসাইন x1 প্রাইমের সাথে x1 এর, আলফা 1 2 হচ্ছে যে x1 প্রাইমের সাথে x2 ডিরেকশন কোসাইন। সিমিলার ওয়েতে আমরা x2 টা ক্যালকুলেট করি। একটু প্যারা লাগবে, ভাল লাগবে না, পড়া খুঁজতে হবে। কিন্তু বিশ্বাস করো, জাস্ট ভিডিওটা দেখো, তাহলে আমি তোমাদেরকে টেনসরটা বুঝাইতে আমি সক্ষম হব। মানে এই কনসেপ্ট গুলো বুঝলে তুমি টেনসরটা বুঝতে পারবে, না হলে হচ্ছে মেমোরাইজ করতে হবে। তো সো আমরা এবার অ্যাগেন x2 বার চিন্তা করি। x2 বার চিন্তা করলে আর সাইন থিটা মাইনাস ফাই। তো আমরা সাইন a মাইনাস b এর ফর্মুলা কি? তাহলে সাইন a মাইনাস b এর ফর্মুলা কি? সাইন a cos b, b মিনস হচ্ছে ফাই, মাইনাস আর cos a সাইন ফাই। জাস্ট আমরা ফর্মুলাটা বসাই দিলাম। এরপর আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। মাইনাসটা একটু আগে লিখি, দেখতে সুন্দর লাগতেছে, বা পরে লিখলেও হচ্ছে x1 আসবে। মাইনাস আর cos থিটা সাইন ফাই প্লাস আর সাইন থিটা cos ফাই। ঠিক আছে? এরপরে আর cos থিটা সমান আমি কি লিখতে পারি? আর cos থিটা সমান হচ্ছে যে মাইনাস x1 সাইন ফাই কে, আমরা হচ্ছে যে কার সাথে কার অ্যাঙ্গেল দেখবো? আমরা দেখবো যে x2 প্রাইমের সাথে x1 এর অ্যাঙ্গেল দেখবো। এটা এই দুইটার ডিরেকশন কোসাইন। তাহলে x2 প্রাইমের সাথে x1 এর অ্যাঙ্গেল। তাহলে x2 হচ্ছে দিস ওয়ান, x1 হচ্ছে দিস ওয়ান। তাহলে এটা এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, তার সাথে আরো ফাই আসছে। মানে সরি থিটা না, ফাই অ্যাঙ্গেল এড হইছে। মানে ব্যাপারটা হচ্ছে যে x আর অ্যাঙ্গেল এটা হচ্ছে যে 90 ডিগ্রি। তো আমি জাস্ট এটাকে ফাই কোণ ঘুরাইলে তাহলে আমার y অ্যাক্সিসটাও কি হয়ে গেল? ফাই কোণ ঘুরে গেল। মানে x1 x2, ঠিক আছে? তো x1 এটা পাই অ্যাঙ্গেল রোটেট হলো, রোটেট হলে x1 প্রাইম হলো, তাহলে ওয়াইটাও সেম অ্যাঙ্গেল রোটেট হলো। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 প্লাস 5। তো আমরা এই জিনিসটাকে একটু কজ এ কনভার্ট করি। তো সাইন ফাই কে আমি কি লিখতে পারি? সাইন ফাই কে আমি লিখতে পারি, এই সাইন ফাই কে লিখতে পারি cos 90 প্লাস 5। 90 প্লাস পাই লিখলে cos 90 প্লাস থিটা ইকুয়াল টু কি? cos 90 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস সাইন ফাই। এটা মাইনাসে মাইনাসে এটা আল্টিমেটলি কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আর আর সাইন থিটা ইকুয়াল টু আর সাইন থিটা ইকুয়াল টু x2 cos ফাই, cos ফাই ঠিক আছে। আমরা এতটুকু লিখলাম। সো x1 cos 90 প্লাস ফাই প্লাস x2 cos ফাই। ঠিক আছে? এখন এটা হচ্ছে কার অ্যাঙ্গেল? এটা হচ্ছে আমার x2 প্রাইম ইকুয়াল টু, তাহলে x2 প্রাইম মানে হচ্ছে যে নতুন x2 প্রাইমের সাথে x1 এর যে অ্যাঙ্গেল, তাহলে সেটাকে আমরা লিখলাম আলফা 21। আলফা 21 মানে হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন x2 প্রাইম অ্যান্ড x1 এর মধ্যে ডিরেকশন কোসাইন আরকি। মানে cos 90 প্লাস থিটাকে আমরা লিখলাম যে আলফা 21 x1। দেন x2 সমান কি পাইলাম? এখানে পাইলাম যে এই cos ফাই হচ্ছে যে কার মধ্যে? x2 প্রাইমের মধ্যে x2 এর অ্যাঙ্গেল। এটাও আমরা দেখি। x2 ফিগারটা বারবার। তাহলে x2 এতটুকু যদি ফাই হয়, তাহলে এটাও কি হবে? এটাও ফাই হবে। x2 বারের সাথে x2 এর যে অ্যাঙ্গেলের পার্থক্য ডিরেকশন কোসাইন। তাহলে এটা ডিরেকশন কোসাইন হচ্ছে যে x2 আলফা 2 টা আগে লিখি আমি। আলফা 2 মানে হচ্ছে যে x2 বারের সাথে এই আমার x2 বারের সাথে x2 এর যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা 2। বুঝতে হইলে একটু কষ্ট করতে হবে। আইনস্টাইন সাহেবের পড়াশোনা, একটু পরিশ্রমও করতে হবে। x2। এখন আমরা যে আমাদের রোটেটেড যেই কোঅর্ডিনেট পাইলাম, অ্যাক্সেস পাইলাম, সেই অ্যাক্সেস এর সাথে প্রিভিয়াস অ্যাক্সেস এর মানে একটা হচ্ছে যে আগের যে অ্যাক্সেসটা ছিল তার সাথে রোটেশন করার পরে যে অ্যাক্সেস হয়েছে, ২ টা অ্যাক্সেস এর মধ্যে রিলেশন। এখন রিলেশন যদি আমরা ২ টাকে একসাথে লিখতে যাই, সো আমরা একটা পাইলাম যে x1 বার ইকুয়াল টু আলফা 11
x1 আর আলফা 1 টু x2। খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের পরবর্তীতে এই জিনিসগুলা যতগুলা ম্যাথ প্রবলেম করব তখন দেখবা যে সবসময় এই জিনিসগুলো আমরা ইউজ করতেছি। আলফা 2 1 x1 অ্যান্ড আলফা 2 টু x2। আচ্ছা, এখন এখানে এই আলফা 1 আবার আমি বলি, আলফা 1 1 জিনিসটা কি মিন করে? আলফা 1 1 মিন করে x1 বারের সাথে x1 এর অ্যাঙ্গেল। আলফা 1 2 কি মিন করে? x1 বারের সাথে x2 অ্যাঙ্গেল। x2 বারের সাথে x1 অ্যাঙ্গেলের হচ্ছে যে তাহলে 2 এর সাথে 1, তাহলে 2 টা ১ম যেই নাম্বারটা ইনডেক্সটা সেটা হচ্ছে বার অ্যাঙ্গেলের, বার কোঅর্ডিনেটের। আর পরের যে নাম্বারটা সেটা হচ্ছে আমার পূর্বের কোঅর্ডিনেট। তাহলে এখানে যে আলফা 2 1 লিখলাম, তাহলে 2 টা হচ্ছে যে বার কোঅর্ডিনেটের, 1 টা হচ্ছে যে x1 এর কোঅর্ডিনেট। এখানে যে আলফা 2 2 লিখলাম, তাহলে এই 2 টা মিন করে বার কোঅর্ডিনেটের, আর 2 টা হচ্ছে যে পরে মানে আগের কোঅর্ডিনেটের। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি। এখন আমরা সামেশন কনভেনশনটা আগে একটু পড়ানো দরকার ছিল। আচ্ছা, সেটা আমরা একটু পরবর্তীতে আবার ডিসকাস করব। জাস্ট হচ্ছে এখন শর্টকাটে লিখে ফেলি। এখন তোমরা তো এমনি সামেশন সাইন থেকে আগে থেকে পাইছো, অনেক ক্লাসে পড়ছো। এখন এই জিনিসটাকে আমরা সামেশন দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা জিনিসটা কেমনে লিখতে পারি? আলফা এক্স, এটাকে আমরা এটার জন্য আমরা একটা আই কোঅর্ডিনেট ধরবো না, যে কোঅর্ডিনেট ধরি একটু দেখি। লেট মি চেক। আচ্ছা, আমরা বারটাকে আই দিয়ে রাখছি। এক্স আই বার, আই এর মান 1 2 হইতে পারে। তো আই এর মান প্রথমে যদি সামেশন আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু যখন 1 হবে তখন এটা হবে জে ইকুয়াল টু আপ টু 2 পর্যন্ত দিই। হ্যাঁ, আলফা আই জে। আচ্ছা, জে এক্স জে। এই জিনিসটা আমরা একটু বুঝবো। জিনিসটা আমি কিভাবে লিখলাম? ফার্স্ট হচ্ছে যে আমরা বার কোঅর্ডিনেটটাকে আই ইনডেক্স দ্বারা লিখছি। এখন আই এর মান প্রথম হচ্ছে যে আই এর মান হচ্ছে 1। আই এর মান যখন 1 হবে, আই এর মান 1 দিলাম। তাহলে আলফা প্রথমটা হচ্ছে বার কোঅর্ডিনেটের জন্য। তাহলে আলফা আই জে কিন্তু ফিক্স থাকতেছে। দেখো যে এটাকে কাকে এক্স টাকে আমরা জে দিয়ে লিখছি। জে কিন্তু কি থাকতেছে? যে এখানে 1, এখানে হচ্ছে 2। তাহলে জে এর মান হচ্ছে যে একটু হ্যাঁ, জে ইকুয়াল টু হচ্ছে যে 1 ই হবে। ঠিক আছে। এখন এই জিনিসটা একটু দেখলে বুঝবা। প্রথম i ইকুয়াল টু এখানে একটা ফিক্সড রাখবা। তো i ইকুয়াল টু যখন 1 ধরো তাহলে x1 আলফা 1 আলফা 1, যে এর মান হচ্ছে যে একবার 1 হবে, একবার 2 হবে। তাহলে x1 হলে 1 1 এটা হবে। বা জিনিসটা আমরা এখান থেকে দেখাইতে পারি। সাপোজ i ইকুয়াল টু এই পুরা জিনিসটাকে একসাথে সামেশন এর মাধ্যমে এই জিনিসটা লেখা হয়। তো এটা হচ্ছে যে আমরা সামেশন কনভেনশন এ পড়লে আরেকটু বিস্তারিত পড়বো। তো আমি জাস্ট এখানে দেখাই i ইকুয়াল টু ফর i ইকুয়াল টু প্রথমে 1 এর জন্য তুমি ক্যালকুলেট করো। i এর মান 1, তারপর j এর মান 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে 2 হবে সামেশন ওভার j। তাহলে x1 বার ইকুয়াল টু হবে সামেশন তো আর দরকার নাই। আলফা 1, j এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে যে 1, j এর মান চেঞ্জ হবে আলফা 1, i এর মান এখানে পুরাটার জন্য i এর মান কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে। আলফা 1, j এর মান হচ্ছে 2, x2। এবার ফর i ইকুয়াল টু 2 এর জন্য তাহলে i এর মান 2 যদি বসাও 2 প্রাইম, তাহলে আলফা 2, j এর মান চেঞ্জ হবে x1, তারপরে আবার আলফা 2 ঠিক থাকবে, j এর মান 2 হবে x2। তাহলে ইকুয়েশনকে এই ২ টা ইকুয়েশনকে আমরা শর্টকাটে এই ফরম্যাটে লিখতে পারি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। এখন এই আলফা i যে লিখি, এটা আসলে কি জিনিস? আমরা বলছি আলফা i হচ্ছে যে আলফা i, তাহলে xi এর সাথে xj এর অ্যাঙ্গেল। মানে যদি আমি একটু আগে এখানে দেখছিলাম, তাহলে আলফা 1 টা কি? আলফা 1 1 1 টা হচ্ছে যে x1 বারের সাথে x1 এর অ্যাঙ্গেল। x1 বারের সাথে x2 এর অ্যাঙ্গেল। x2 বারের সাথে x1 এর অ্যাঙ্গেল। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমাদের কনসেপ্ট মোটামুটি শেষের দিকে। আমরা আরেকটু সামান্য জিনিস দেখব। তাহলে এই জিনিসটাকে আমরা একটু শর্টকাটে লিখি, উইথআউট সামেশন সাইন ছাড়া লিখি। সামেশন সাইন ছাড়া আমরা কিভাবে লিখতে পারি? সামেশন সাইন ছাড়া আমরা লিখতে পারি xi বার ইকুয়ালস টু আলফা ij অ্যান্ড xj। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে i দ্বারা বুঝাই যে আমরা বার কোঅর্ডিনেট, মানে রোটেশন করার পরের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে যে বার কোঅর্ডিনেট, আর xj হচ্ছে যে আমাদের প্রিভিয়াস কোঅর্ডিনেট, আর আলফা i হচ্ছে যে বার কোঅর্ডিনেট থেকে
কোঅর্ডিনেটের দিকে অ্যাঙ্গেল ডিরেকশন কোসাইন। তো ডিরেকশন কোসাইন আমরা একটু পরে দেখব ডিরেকশন কোসাইন কেমনে হয়। তো জাস্ট আমরা একটা জিনিস বুঝি। সাপোজ একটা আমি 3 ডাইমেনশন এর জন্য না দেখাই, জাস্ট একটা ডাইমেনশন এর 2 ডাইমেনশন এর জন্য দেখাই। x1 বা x2 এরপর আমরা রোটেট করলে, তো রোটেট যদি করাই, আমরা মনে করো সাপোজ থিটা অ্যাঙ্গেলে রোটেট করাইলাম। আমি কি ফাই ধরছিলাম ভুলে গেছি। x2 তাহলে অ্যাঙ্গেল হচ্ছে যে থিটা। তাহলে এখন আমি যদি আলফা জে আই লিখি, সাপোজ আমি লিখলাম থিটা জে আই, আচ্ছা আই জে, থিটা আই জে। তো থিটা আই জে মানে হচ্ছে যে আই থেকে জে এর দিকে, আই থেকে জে এর দিকে। আর আই জে লিখলে সেটা কি হবে? জে আই লিখলে হবে সেটা একটা হচ্ছে এই ডিরেকশনে হলে আরেকটা হচ্ছে এই ডিরেকশনে। তাহলে একটা পজিটিভ হলে তাহলে এটা হচ্ছে মাইনাস থিটা জে আই। মানে এই ডিরেকশনটা যদি আমরা অ্যাঙ্গেলের এই ডিরেকশনটা যদি পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ যদি পজিটিভ হয় এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনটা কি হবে? নেগেটিভ হবে। জাস্ট এই জিনিসটা লিখলাম। এখন উভয় সাইডে যদি আমরা কজ এপ্লাই করি, কজ অফ থিটা আই জে, এটা আমরা বার দিতে পারি। থিটা বার আই জে মাইনাস কজ অফ মাইনাস থিটা বার জে আই। তাহলে একটা হচ্ছে যে বার কোঅর্ডিনেট থেকে, এটা হচ্ছে যে যেটা বার ছাড়া, এটা হচ্ছে বার কোঅর্ডিনেট থেকে প্রিভিয়াস কোঅর্ডিনেটে, আর যেটা বার দিলাম সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট থেকে, মানে প্রিভিয়াস কোঅর্ডিনেট থেকে বার কোঅর্ডিনেট দিকে। তো কজ এর ভিতরে নেগেটিভ থাকলে নেগেটিভটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যাচ্ছে। তো তার মানে কি হয়ে যাচ্ছে? কজ থিটা আই জে ইকুয়ালস টু কজ থিটা থিটা বার জে আই। হ্যাঁ, জে আই। তো আমরা এটা কি জানি? কজ থিটা আই জে মানে হচ্ছে আলফা আই জে, আর কস থিটা জে আই মানে হচ্ছে যে আলফা, আমরা মনে ফাই দিয়ে লিখছিলাম। আচ্ছা যাক, আমরা থিটা ইউজ, এটা মেইন কিছু না। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা আলফা বার দিই, থিটা বার যেহেতু। তাহলে এখানে যে রোটেশনটা অ্যাঙ্গেলের ডিরেকশন কোসাইনটা আমরা যদি বার আর ইয়াটা যদি চেঞ্জ করি তাহলে মানের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। ২ টাই কি থাকবে? ইনভেরিয়েন্ট থাকতেছে। এই জিনিসটাও আমরা দেখলাম। অ্যাঙ্গেল এদিক থেকে গেলেও যে থাকবে, এদিক থেকে গেলেও সেইম থাকবে। এখন আমরা জাস্ট মেইন ফর্মুলাটা লিখি। তো আমাদের মেইন ফর্মুলাটা পাইছি কোনটা? এটা ২ টা কোঅর্ডিনেটের মধ্যে ট্রান্সফরমেশন এর যে ফর্মুলাটা পাইলাম রোটেশনের কারণে, মানে ঘূর্ণনের কারণে ২ টা কোঅর্ডিনেটের মধ্যে যে ইকুয়েশনটা পাইলাম সেটা হচ্ছে কি? x বার, xi বার, আলফা i j, xj। তো আমরা এটা থেকে যে ছোট ইনফিনিটেসিমাল মানে একদম ক্ষুদ্র মান নিই, d এপ্লাই করি। সো dxi বার ইকুয়াল টু আলফা তো একটা কনস্ট্যান্ট পেলো, আলফার কনস্ট্যান্ট হিসেবে থাকি যাবে dxj। ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো। এখন এই আলফা i j মানে হচ্ছে কি? ডিরেকশন কোসাইন। তোমরা পড়ছো কিনা আমি জানি না। পার্শিয়াল ডেরিভেটিভটা কি মিন করে? পার্শিয়াল ডেরিভেটিভটা মিন করে ডিরেকশন কোসাইন মিন করে। উম dxi। আচ্ছা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি dxi বার ইকুয়াল টু del x i বার del x, এটাকে আমরা j ধরলাম। তাহলে i টাকে হচ্ছে বার কোঅর্ডিনেট, তাহলে বার কোঅর্ডিনেটের সাপেক্ষে মানে j কোঅর্ডিনেটের সাপেক্ষে এটার যে ডিরেকশন কোসাইন সেটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ dx j বার। এর dxi বার, এটা বার হবে না, সরি, মিস্টেক, dxj। এরপরে আমাদের আলফা i j তে কোনো সমস্যা না। আলফা যে ডিরেকশন এদিক থেকে কাউন্ট করলে যে হবে, ওদিক থেকে কাউন্ট করলে সেম হবে। তো সেম জিনিসটাকে আমরা আবার অন্য ওয়েতে লিখতে পারি। dx j ইকুয়াল টু আলফা dx j del x i বার। মানে এবার j কে i বারের সাপেক্ষে লিখলাম। এটা হচ্ছে dx i বার। তাহলে এই ২ টাই হচ্ছে যে সেম জিনিস। আচ্ছা। এই ফর্মুলাটা আমাদের লাগবে। আমরা অনেকবার ইউজ করব। জাস্ট এই জিনিসটাই। তাহলে এখানে যে আলফা i j সেটা আসলে কি মিন করে? আলফা i j এটা হচ্ছে যে আসলে ডিরেকশন মিন করে। কি মিন করে? ডিরেকশন কোসাইন মিন করে। ডিরেকশন কোসাইন মিন করে। তো আমরা অনেক সময় মনে রাখতাম যে i হলে i আগে হবে, j হলে j পরে হবে। আবার এখানে বারের বেলায় i দিতাম, j এর এগুলো আসলে মেমোরাইজ এর কিছু না। এগুলো জাস্ট মনে রাখতে পারলে তোমাদের কাজ শেষ। এখন আসো আমরা আরেকটা জিনিস একটু পড়ব। খুব ইম্পোর্টেন্ট জিনিস। আমরা আস্তে, আস্তে আমাদের ক্রোনেকার ডেল্টার দিকে যাচ্ছি। তো এখানে
একটা হচ্ছে যে লাইন ভেক্টর, একটা হচ্ছে পয়েন্ট ভেক্টর। এখন ফিজিক্যাল ফিল্ডের মধ্যে তুমি মনে করো একটা জায়গার টেম্পারেচার কাউন্ট করবা, ঠিক আছে? বা একটা পয়েন্টের তুমি একটা রিজিয়নের তুমি গ্র্যাভিটেশনাল তীব্রতা বের করবা, ঠিক আছে? এখন একেকটা পয়েন্টের গ্র্যাভিটেশনের তীব্রতা কিন্তু একেক রকম। এখন এটাকে যদি তুমি একটা ভেক্টর, লাইন ভেক্টর দিয়ে এক্সপ্রেস করো, তাহলে লাইন ভেক্টর দিয়ে কিন্তু তুমি টেম্পারেচার কি করতে পারবে না? টেম্পারেচার এক্সপ্রেস করতে পারবে না। তখন টেম্পারেচার এক্সপ্রেস করতে হইলে জাস্ট একটা পয়েন্ট লাগবে। তো সেই ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, লাইন ভেক্টর ইউজ না করা হয়, না করে এখানে সবসময় পয়েন্ট ভেক্টর ইউজ। আরেকটু বিস্তারিত আছে, আমি এটা বড় হয়ে যাবে সেজন্য আর ডিসকাস করতেছি না। তো এখানে সবসময় কি হিসেবে ইউজ করা হবে? পয়েন্ট ভেক্টর হিসেবে ইউজ করা হবে। কারণ একটা পয়েন্ট লাইন ভেক্টরের কিন্তু মান কিন্তু লাইন ভেক্টর কিন্তু ইনভেরিয়েন্ট হয় না। মানে অপরিবর্তনীয় হয় না। লাইন ভেক্টরে যদি তুমি কোঅর্ডিনেট চেঞ্জ করে ফেলো, লাইন ভেক্টরে কিন্তু মান চেঞ্জ হয়ে যায়। তো দ্যাটস হোয়াই এখানে সবসময় কি ভেক্টর ইউজ করা হবে? পয়েন্ট ভেক্টর ইউজ করা হবে। মানে পয়েন্ট ভেক্টর হচ্ছে জাস্ট নির্দিষ্ট একটা পয়েন্টে, এই পয়েন্টে তার টেম্পারেচার মিন করে, এই পয়েন্টে তার ভেলোসিটি মিন করে, এই পয়েন্টে তার হচ্ছে অ্যাক্সিলারেশন মিন করে, ত্বরণ মিন করে। এখানে এখন ক্ষুদ্র পরিবর্তন, এটা আমরা খুব সামান্য ds, এটা যদি dx1 হয়, এটা যদি dx2 হয়, তো আমরা কি জানি? ds স্কয়ার ইকুয়াল টু ডিসট্যান্স ইকুয়াল টু, মানে একদম ক্ষুদ্র পয়েন্টে dx1 স্কয়ার প্লাস dx2 স্কয়ার। এটা আমরা ডিসট্যান্সের জন্য বলতে পারি। তো এটাকে ds স্কয়ার আমরা সংক্ষেপে x1 কে আমরা কি ধরছিলাম? মানে বার ছাড়াটাকে j ধরছিলাম, বার আলাটাকে i ধরছিলাম। তাহলে dx j একবারে হোল স্কয়ার দিতে পারি, বা ds স্কয়ার ইকুয়াল টু dx j and dx j লিখতে পারি। আচ্ছা, এখন dx j সমান আমরা কি লিখতে পারি? dx j সমান লিখতে পারি, উম ঠিক আছে। dx j দিয়ে লিখছেন, i দিয়ে লিখছেন। আচ্ছা, এটা আমরা রেখে দিই। একটু আমি তো নোট করছিলাম। আচ্ছা, এখন আমরা যদি সেইম বার কোঅর্ডিনেটের জন্য হিসাব করি, এটা আমাদের একটা ইকুয়েশন থেকে গেল। এটা আমরা মার্ক করে রেখে দিই। আবার আমরা ds স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো? ds স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো dx j বার dx j বার। এখন dx j বার সমান আমরা ফর্মুলা কি জানি? দেখো, আমরা dx j বার সমান আমরা বের করে রাখছি। এটা i এর জন্য, আচ্ছা j না, এটা আমরা i দিব, সরি, এক্সট্রিমলি সরি, মিস্টেক। বার কোঅর্ডিনেটটাকে আমরা j ধরছিলাম। তো এটাকে আমরা লিখি dx i, আবার j লিখছি। মানে একই মিস্টেক মানুষ কেমনে এতবার করে? তাহলে dx i বার সমান আমরা কি লিখছিলাম? এই দেখো, আলফা dx a বার সমান আমরা লিখছিলাম যে, একটু মার্ক করে দেখাই। এই যে dx i বার সমান আলফা i j and dx j। dx এখানে বার হয়েছে কেন? ওয়াই, এখানে তো বার হবে না। আবার একটা মিস্টেক, এটাও বার হবে না। এক্সট্রিমলি সরি। দেখতে গিয়ে তারপর মনে হয়েছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি আলফা, ধুর, আলফা i j dx i dx j। এরপরে এখন আমরা i তো ফিক্সড রাখছি। i তো তাহলে আলফার সাথে এটা যদি আমরা যে সেম বার কোঅর্ডিনেটে, দুইটাই তো নন বার কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে। তো এইজন্য এটাকে আমরা আলফা i, এটাকে আমরা ডিনোট করলাম k দ্বারা, dx k। মানে হচ্ছে যে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। আমাদের হচ্ছে যে i বার, তো i বার হচ্ছে সাথে কার? একটা হচ্ছে নন বার কোঅর্ডিনেটের সাথে নন বার কোঅর্ডিনেটের। তো নন বার কোঅর্ডিনেটের একটা তো যে অলরেডি ইউজ করে ফেলছি। এটাও আবার সেম কেমনে বুঝাবো? সেটার জন্য আমরা ইউজ করলাম dxk। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। আলফা ij, আলফা ik, dx j dx k। তাহলে ds স্কয়ার সমান আমরা এটা পাইলাম। এখন একটু আগে আমরা ds ক্ষুদ্র একটা পয়েন্ট, dx হচ্ছে জাস্ট একটা ক্ষুদ্র পয়েন্ট। এখন এই পয়েন্টে আমরা বললাম না যে আমরা লাইন ভেক্টর ইউজ না করে কি ভেক্টর ইউজ করব? পয়েন্ট ভেক্টর ইউজ করব। এবং পয়েন্ট ভেক্টর ইউজ করলে এই পয়েন্টের
তুমি কোঅর্ডিনেট চেঞ্জ করলেও পয়েন্টের মানটা কি থাকবে? ডিসট্যান্সটা কি থাকবে? সেম থাকবে। ইনভেরিয়েন্ট থাকবে, অপরিবর্তনীয় থাকবে। তো দ্যাটস ওয়াই কি হবে? দ্যাটস ওয়াই এই যে আমরা একটা ইকুয়েশন লিখলাম, এটা আর হচ্ছে এটা ২ টাই কি হবে? ইকুয়াল হবে। সো আমরা dx ভ্যালুটা বসায় দিতে পারি। সো dx যে dx যে ইকুয়াল টু আলফা i j আলফা i কে dx যে এখন আমাদের মোটামুটি আমরা ক্ষুদ্র পরিমাণের ds এর মেজারমেন্ট ২ টা কোঅর্ডিনেটের সাপেক্ষে আনলাম। এখন এই জায়গাটায় জাস্ট এই জায়গাটায় দেখো, এটা কি? এটা হচ্ছে যে ডিরেকশন কোসাইন ২ টা জিনিসের, এই জিনিসটা হচ্ছে ২ টা জিনিসের ডিরেকশন কোসাইন। আচ্ছা। এখন এই যে ফর্মুলা আমরা কি পাইলাম? dx যে সমান dx যে dx যে ২ টাই যে এটা সমান এটা হবে। এখানে কিন্তু যে আর হচ্ছে কে। তাহলে এই যে কে যদি ইকুয়াল হয়, যে কে যদি ইকুয়াল হয় তখন এই জিনিসটার মান কত দাঁড়ায়? আমি যদি জে ইকুয়াল টু কি দিই? কে দিই। জে ইকুয়াল টু কে দিই তাহলে এই আলফা আই জে কে আলফা আই আলফা আলফা আই জে আলফা আই কে এটার মানটা কত দাঁড়ায়? এটার মানটা দাঁড়ায় যে হচ্ছে তোমার 1 এটার মান যখন 1 হবে তাহলে কখন 1 হবে? সাপোজ আমি একটু দেখাই। যেমন আমরা dx যে এই dx যে তারপর আলফা আই জে আলফা আই কে এই যে এই জায়গাটা dx যে এই কে এর পরিবর্তে যদি আমরা dx যে লিখি তখন এটা কেটে যেয়ে এই পুরোটার মান কি থাকতেছে? এই পুরোটার মান হবে 1 তাহলে এটা স্যাটিসফাইড হবে। এটার মান হয় 1 হইতে হবে, আদারওয়াইজ হবে না। না হলে কখন হবে না? যখন যে এটার মান 0 হইতে হবে। 0 হইলে যখন যে কে সমান হবে না তাহলে এটা তো সমান হবে না। এটা যেমন মনে যে আর কে ভিন্ন। যে আর কে ভিন্ন হইলে তার মানে এটা কখনো সমান হবে? এটার মান তখন একমাত্র সমান হবে এটার মান যদি আমরা কি বসাই? এটার মান যদি আমরা 0 বসাই। 0 বসালে তাহলে 0 এর সাথে যদি এই পুরোটা মাল্টিপ্লাই করো তাহলে এটা ইকুয়াল টু পুরোটা কি হবে? 0 হবে। তাহলে স্যাটিসফাইড হবে। কিন্তু 0 ছাড়া যদি অন্য কিছু বসাইতে হয়, 2 বসাইতে হয়, হবে না। হয় 1 হবে, আদারওয়াইজ 0 হবে। এই জিনিসটাকে বলা হয় আমার ক্রোনেকার ডেল্টা। এই ক্রোনেকার ডেল্টা এই জিনিসটাকে কেমনে সূচিত করা হয়? ক্রোনেকার ডেল্টা তাহলে আমাদের কার উপর ডিপেন্ড করতেছে? একটা হচ্ছে জে, একটা হচ্ছে কে। তো আমরা এটাকে শর্টকাটে লিখতে পারি জে কে। তো এই জে কে এর মান 1 হবে। কখন 1 হবে? when j equals to k হবে, জে কে এর মান 0 হবে, when j not equals to k এটাই হচ্ছে যে আমার ক্রোনেকার ডেল্টা। এতক্ষণ পর্যন্ত আমরা ক্রোনেকার বানান হইছে কিনা জানি না। ক্রোনেকার এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, ঠিক আছে? ক্রোনেকার বানান দেখতে হবে। বই তো সামনে নাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ডিসকাস করছি, সবগুলো হচ্ছে যে এই ক্রোনেকার ডেল্টা নিয়েই এই আলোচনা। এরপরে এটা বুঝতে পারলে এটার সাপেক্ষে আসলে আমাদের পুরা টেনসর ডিপেন্ড করতেছে। এটা ক্লাসটা যদি আমি বলব যে একবার দেখে বুঝবা না, আবার দেখবা, আবার দেখবা, আবার দেখবা এবং এটা আমাদের পেইড কোর্স চালু থাকবে। মোটামুটি পেইড কোর্স স্টার্ট। তো যারা হচ্ছে যে আমাদের মোটামুটি কোর্সে ১ থেকে ২ মাস লাগবে। তো যারা পার্টিসিপেট করতে যাচ্ছ, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আমাদের ফেসবুক গ্রুপও আছে। আর যদি মনে করো ক্লাসটা ভাল লাগছে, কারো উপকার হইতে পারে, এটা আসলে ভাল লাগার পেছনে কারণ আছে। এটা ভাল লাগে তুমি আসলে কি পড়তে চাও, তুমি চাচ্ছ কিনা। তুমি আসলে বুঝতে চাইলে হচ্ছে ভাল লাগবে, আর বুঝতে না চাইলে বিরক্ত লাগবে। বলবে যে এত কিছু চিন্তা করার দরকার নেই, ক্রোনেকার ডেল্টাটা মেমোরাইজ করে ফেলে, তাহলে কাজ শেষ। আর এত কিছু দরকার হবে না, এত ঘন্টা ব্যয় করতে পারবে। কিন্তু এই ১ ঘন্টার উপরেই তোমার মেইন ১ ঘন্টা না 45 মিনিট যাই হোক, এই 45 মিনিটের উপরে তোমার মেইন পুরা টেনসরের বেসিকটা ডিসকাস করতেছে। তো আশা করি ভালো থাকবা। ওকে, বাই, বাই। নেক্সট কোনো একটা টপিকসে আবার দেখা হবে। আর এটার আমাদের পেইড কোর্স চালু থাকবে। পেইড কোর্সে এনরোল করবা। আশা করি উপকৃত হবা। ওকে, বাই, বাই। টাটা।